বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই অনলাইন ভিত্তিক ফিজিক্স ক্লাসরুমে তোমাদের সকলকেই স্বাগতম। আমি তোমাদেরকে গতকালকে, যেহেতু আমাদের তরঙ্গ অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে, তো তার উপর তোমাদের কাছ থেকে তোমাদের প্রবলেমগুলো বলছিলাম যে আমাকে জানাও। আমি সে অনুযায়ী আজকের ক্লাসটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তার মধ্য থেকে আমি দুইটা ছেলে মেয়ের প্রশ্নগুলো নিয়ে আজকে ডিসকাস করব। একজন হলো ফাইজা, আরেকজন হলো সালমান। কেন তাদের দুজনকে সিলেক্ট করলাম আর বাকিগুলো সিলেক্ট করলাম না কেন? তার কারণ তোমরা একদম অধিকাংশ ছেলে মেয়ে হোয়াটসঅ্যাপে, মানে আমার আইডিতে একটা অঙ্ক তোমরা স্টোর দিয়ে তোমাদের দায়িত্বটুকু তোমরা শেষ করে ফেলছো। অঙ্ক তো আমাদের প্রবলেম থাকবেই, গাণিতিক সমস্যা তো থাকবেই, কিন্তু এই সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকে কি করতে হবে? সূত্রটা ভালোভাবে শিখতে হবে এবং সূত্রগুলো মনে রাখতে হবে। তথ্যটা যদি আমার কাছে পরিষ্কার না থাকে তাহলে আমি সূত্রটাও প্রয়োগ করতে পারবো না, আর অঙ্কটাও আমার ঠিক মতো রেজাল্ট আসবে না। কাজে আমি চাচ্ছিলাম যে ভিত্তিক প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করো, আমি সেগুলো আগে ক্লিয়ার করি, তারপর সূত্রগুলো তো অলরেডি আমরা শিখেই ফেলছি। তো ওই সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারতাম, কিন্তু আপনারা কি করছেন? আপনারা একটা করে অঙ্ক আমার আইডিতে সাবমিট করে আপনাদের দায়িত্বটুকু কমপ্লিট করে ফেলছেন। অঙ্কগুলো আমরা ধীরে ধীরে করব, তবে আজকে আমরা তথ্য ভিত্তিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফাইজা যে প্রবলেমটুকু বলল। আমরা তো স্থির তরঙ্গ বেশ অনেকগুলো ক্লাস নিয়ে আলোচনা করছিলাম। স্থির তরঙ্গ সবচেয়ে প্রথমে, মানে তোমাদের যে প্রবলেমটা সেটা একটু বলি। ফাইজা যেটা বললো যে স্থির তরঙ্গ যে দুভাবে উৎপত্তি হয়, সেই দুইটা প্রসেস নিয়ে ওর প্রবলেম। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? তোমরা ভিডিওটা অন করে রাখো, ভিডিওটা অন করে রাখো, তাহলে আমার মনে হয় যে তোমরা নাই আমার সামনে। ভিডিওটা অন করে রাখো। স্থির তরঙ্গ কয়ভাবে তৈরি হয়? দুইভাবে তৈরি হয়, সেভাবেই বলছিলাম। মূলত কিন্তু পদ্ধতি একটাই, মানে উৎপত্তির মূল একটা, কিন্তু প্রক্রিয়াটা দুভাবে ঘটে। তো মূল উৎপত্তিটা কি? যে আমার এখানে একটা স্থির তরঙ্গ তৈরি করার জন্য দুটা জিনিস লাগবে। একটা মাধ্যম লাগবে, আরেকটা লাগবে যেটা দুইটা অগ্রগামী তরঙ্গ। ওই দুইটা অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? দুইটা তরঙ্গ হুবহু একরকম হবে। একরকম মানে তাদের বিস্তার, তাদের কম্পাঙ্ক, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সবই কি হবে? একই রকম হবে। এই দুইটা তরঙ্গ যখন পরস্পর বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর আপতিত হয়, অর্থাৎ ওই যে মোরগ লড়াইয়ের মতো একজন আরেকজনের উপর যখন আপতিত হয়, তখনই মাধ্যমের একটা নির্দিষ্ট অংশে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে স্থির তরঙ্গের মূল ভিত্তিটাই হলো যে দুইটা অগ্রগামী তরঙ্গ লাগবে যারা হুবহু একরকম, কিন্তু তারা কি করবে? পরস্পর বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর আপতিত হয়ে মাধ্যমের একটা নির্দিষ্ট অংশে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হবে। এখন এই যে বিপরীত দিক থেকে আসলো, সেই প্রক্রিয়াটা দুভাবে ঘটতে পারে, যার জন্য স্থির তরঙ্গের মূল কিন্তু একটাই, মানে কিভাবে তৈরি হয় একই ভাবে, কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন। তো একটা প্রক্রিয়াকে আমি নাম দিছিলাম যে তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলন, আরেকটাকে নাম দিছিলাম যে তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলন। এখন মুক্ত প্রান্তে প্রতিফলন মানে কি? মাধ্যমটা বিশাল একটা মাধ্যম। ধরো একটা অগ্রগামী তরঙ্গ মাধ্যমের বাদিক থেকে ডান দিকে সামনের দিকে এগুচ্ছে, একই রকমের আরেকটা অগ্রগামী তরঙ্গ ডান দিক থেকে বাদিকে মাধ্যমের একই সরলরেখা বরাবর সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে তারা পরস্পর বিপরীত দিক। তারা এসে কি করলো? এই মুহূর্তে মাধ্যমের একটা অংশে একে অপরের উপর এসে আপতিত হলো, ঠিক ওই মুহূর্তেই মাধ্যমের ওই জায়গায় একটা স্থির তরঙ্গের সৃষ্টি হলো। এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু স্থির তরঙ্গের ক্ষেত্রে অগ্রগামী তরঙ্গ কয়টা পেলাম? দুইটা। দুইটা সম্পূর্ণ ভিন্ন তরঙ্গ, কিন্তু তারা হুবহু একরকম, তাদের বৈশিষ্ট্যগুলো একরকম। তারা একই বেগে চলে, পরস্পর বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর স্থির তরঙ্গের সৃষ্টি করলো মাধ্যমের একটা নির্দিষ্ট অংশ। এটা হলো তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলন। মানে প্রতিফলন বলছি এই কারণে, আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমি আমাকেই দেখতে পাই, মানে একই রকম বস্তু আমি আমার মতোই ঘটে, যার জন্য প্রতিফলন মানে যেহেতু দুইটা তরঙ্গ হুবহু একরকম, কাজে আমরা এক্ষেত্রে বলতে পারি তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলন। আরেকটা বলছিলাম তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলন, সেটা কিরকম?
তুমি একটা তারকে যদি টান টান করে বাঁধো, যেটাকে আমরা বলবো টানা তার, সেই টানা তারের মধ্যে যদি একটু বল প্রয়োগ করো নিচের দিকে, তাহলে তারটা কি হবে? কাঁপবে। কাঁপলেই কি হবে? সেখানে একটা তরঙ্গের সৃষ্টি হবে এবং তরঙ্গটা তারের এক মাথা থেকে প্রবাহিত হয়ে সামনের দিকে অগ্রসর হয়ে অপর মাথায় যাবে। কিন্তু তারের দুইটা মাথা তো বাঁধা, অগ্রসর হতে হতে যখন অপর মাথায় গেল, সেখানে যে এসে বাধা পেয়ে আবার বিপরীত দিক থেকে ফিরে ওই পূর্বের তরঙ্গটার উপরে এসে আপতিত হলো। এইভাবে তারের ওই নির্দিষ্ট অংশে যে তরঙ্গের সৃষ্টি হলো সেটা হলো আরেকটা স্থির তরঙ্গ, অর্থাৎ স্থির তরঙ্গের আরেকটা প্রক্রিয়া। এখানেও দেখো দুইটাই কিন্তু অগ্রগামী তরঙ্গ, একটা বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, প্রতিফলিত হয়ে আবার ডান দিক থেকে বাদিকে এসে পূর্বের তরঙ্গটার উপর এসে পড়ার পরেই মাধ্যমের ওই নির্দিষ্ট অংশে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হলো। মাধ্যমটা কি? তার। আগের মাধ্যমটা কি ছিল? বায়ু। তাহলে দুইটা প্রক্রিয়ার মূলটা কি? যে দুইটা অগ্রগামী তরঙ্গ লাগবে, একে অপরের উপর এসে আপতিত হবে, কিন্তু এখানে প্রক্রিয়াটা ভিন্ন। একটা হলো বিশাল মাধ্যমের দুই মাথা থেকে এসে দুইটা একই রকম তরঙ্গ আপতিত হলো একে অপরের উপর, আরেকটা হলো একটা তরঙ্গই প্রতিফলিত হয়ে পূর্বের তরঙ্গটার উপর এসে আপতিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি করলো। যার জন্য একটাকে বলবো আমরা তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলন, আর একটাকে বলবো তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলন। ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু এই দুইটা তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে স্থির তরঙ্গটা তৈরি হবে তার সমীকরণটুকুও কিন্তু ভিন্ন হবে। সেটা কিরকম দেখো, বোর্ডে এই লেখাটা কি বোঝা যাচ্ছে? এটা কি? তরঙ্গ। হ্যাঁ, তরঙ্গ। তাহলে প্রথমে আমরা দেখবো যে তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে যে দুইটা অগ্রগামী তরঙ্গের দরকার তাদের সমীকরণগুলো একটু লিখি। y1 is equal to a sin twice pi by lambda vt minus x by x। স্বর্ণা আমাকে একটা প্রশ্ন করছিল যে স্যার এটা কিভাবে বুঝবো তরঙ্গটা কি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে না ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে? বাঁ দিকে যাচ্ছে। বুঝবো আমরা এই vt minus x, এখানে যদি মাইনাস থাকে তাহলে বুঝবো অগ্রগামী তরঙ্গটা বাঁ দিক থেকে ডান দিকে আছে। আর এটা যে একটা অগ্রগামী তরঙ্গ সেটা বুঝার আরেকটা বৈশিষ্ট্য হলো এই এক্সটা। এক্স মানে কি? তরঙ্গের উপর অবস্থিত যে কোনো একটা কণার অবস্থান। তাহলে বোঝা গেল যে অবস্থান এক্স এর মান যদি আমি 1 সেন্টিমিটার বসাই একটা কণা পাবো, 2 সেন্টিমিটার বসালে দ্বিতীয় কণাটা, 10 সেন্টিমিটার বসালে আরেকটা কণা পাবো। তার মানে মাধ্যমের অসংখ্য কণা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এক্স এর সাথে সাথে তরঙ্গটার অবস্থানেরও পরিবর্তন হচ্ছে, যার জন্য এটাকে বলবো আমরা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা কিন্তু স্থির তরঙ্গের সমীকরণ না। তাহলে এটা একটা তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ, যেটা বাঁ দিক থেকে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। আরেকটা তরঙ্গ লাগবে আমার যেটা ডান দিক থেকে বাঁ দিকে আসবে, সেটা হলো a sin twice pi by lambda bracket vt plus x। এই প্লাসটা দিয়ে বোঝা যাচ্ছে যে তরঙ্গটা কোথা থেকে কোথায় যাচ্ছে? ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা দুইটা অগ্রগামী তরঙ্গ নিলাম এবং এই দুইটা অগ্রগামী তরঙ্গ যখন একে অপরের উপর আপতিত হবে তখন উপরিপাতনের নিয়ম অনুযায়ী মাধ্যমের একটা অংশে স্থির তরঙ্গের সৃষ্টি হবে। উপরিপাতনের নিয়মটা কি? y is equal to হবে y1 plus y2। এখন যদি আমি y1 এবং y2 এর মানটা বসিয়ে দিই, y is equal to a sin twice pi by lambda vt minus x plus a sin twice pi by lambda vt plus x। জাস্ট দুইটা মান আমি বসাই দিলাম, y1 এর মানটা এবং y2 এর মানটা। এই ক্ষেত্রে আমি এই ওয়াইটা কি? এই ওয়াইটা হলো লব্ধি যে তরঙ্গ, অর্থাৎ যে স্থির তরঙ্গটা সৃষ্টি হলো তার সরণ। আর এটা হলো প্রতিটা তরঙ্গের বিস্তার, ছোট হাতের এটা। আর ভিটা তো তরঙ্গটা যে বেগে অগ্রসর হচ্ছে সেই বেগের মান। এখানে দেখো এখানেও ভি, এখানেও ভি। আমি কিন্তু এখানে যেহেতু y1 লিখছি, এখানে কিন্তু আমি a1 লিখতে পারতাম, এখানে আমি a2 লিখতে পারতাম, বা এখানে v1 লিখতে পারতাম, এখানে v2 লিখতে পারতাম, কিন্তু আমি কি লিখছি?
এ এ বি বি, অর্থাৎ দুইটা তরঙ্গ একই রকম, যার জন্য তাদের বিস্তার এক হবে, ব্যাগ একই হবে। এখন আমি এই ক্ষেত্রে এটাকে যদি কমন নিই, তাহলে সাইন twice pi by lambda bt minus x plus sin twice pi by lambda bt plus x। আমি লব্ধি তরঙ্গটা বের করার জন্য একটা সূত্র ইউজ করব, সেটা হলো sin a minus b plus sin a plus b is equal to হবে 2 sin a cos b। সূত্রটা একটু খেয়াল করো, sin a minus b plus sin a plus b is equal to sin a cos b। এখানে এটা আমরা নিলাম এই যে এতটুকুতে twice pi by lambda vt, এটাকে নিলাম আমরা a, এটাকে নিলাম twice pi by lambda into x, তাহলে a minus b হয়ে গেল। আর এখানে twice pi by lambda vt, সেটা হলো a, আবার twice pi by lambda x, এটা হলো b। তো যাও, এইভাবে যদি আমরা সূত্রটা বসাই, আমরা এগুলো জানি, তাহলে লাস্টে যেটা পাবো সেটা হলো 2a sin twice pi by lambda vt into cos twice pi by lambda into x। এটাই হলো আমাদের স্থির তরঙ্গের একটা সমীকরণ, y is equal to 2a sin twice pi by lambda into vt into cos twice pi by lambda into x। আর তৃতীয় প্রক্রিয়াটা যে বলছিলাম তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তের প্রতিফলন, সেখানে আমার যে দুটি অগ্রগামী তরঙ্গ লাগবে সেটা হলো, একটা হলো a sin twice pi by lambda vt minus x, আরেকটা হবে minus a sin twice pi by lambda vt plus x plus x। এবং এই দুটো যখন আমি যোগ করব তো একই নিয়মে y is equal to y1 plus y2, তখন এই জায়গাটা প্লাসটা হয়ে যাবে মাইনাস। এবং সেই ক্ষেত্রে আমি যে স্থির তরঙ্গের সমীকরণটুকু পাবো তার রূপটা হবে এরকম, মাইনাস 2a sin twice pi by lambda into x cos twice pi by lambda into vt। দেখো এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সমীকরণের রূপ দুটো কিন্তু চেঞ্জ। sin sin ঠিক আছে, 2a ঠিক আছে, এখানে প্লাস এখানে মাইনাস। আর একটা জিনিস চেঞ্জ হলো, sin এর সাথে ছিল মাইনাস pi by lambda vt, আবে twice pi by lambda into x, cos এর সাথে ছিল twice pi by lambda x, কিন্তু এখানে হয়ে গেল twice pi by lambda into vt। তাহলে এই সমীকরণটুকু হলো তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে সমীকরণ স্থির তরঙ্গের, আর এটা হলো তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে স্থির তরঙ্গের সমীকরণ। সম্পূর্ণ দুইটা ভিন্ন রূপ। ফাইজা বোধহয় আমাদের সাথে জয়েন এখনো করে নাই নাকি? না, ফাইজার দিকে বোধহয় সম্ভবত কারেন্ট নাই, যেটা আমাকে জানালো। যাও, এটা ফাইজার একটা প্রবলেম ছিল, শুধু ফাইজার না, তোমাদের অনেকেরই প্রবলেম ছিল এটা। সালমান কি আসো এখন তুমি আমাদের সাথে যুক্ত? স্বর্ণা তুমি কি আসো নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার আছি। স্থির তরঙ্গের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি সেটা একটু বলতে পারবে, যে স্থির তরঙ্গে কি উৎপন্ন হয়? দুটো বিন্দু উৎপন্ন হয়। বিট উৎপন্ন হয়। হ্যাঁ, কি উৎপন্ন হয়? সুস্পন্দ। হ্যাঁ, সুস্পন্দ কিন্তু নিস্পন্দ বিন্দু মিলে বিট উৎপন্ন হয়। না, বিট একটু পরে দিই আমরা, সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু একটু খেয়াল করবে। স্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু সৃষ্টির যে শর্তগুলো, এই শর্তগুলিও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেটা কিরকম দেখো, এখানে x is equal to twice n lambda by 4, আর একটা x is equal to twice n plus 1 lambda by 4। যদি আমরা প্রথমে আলোচনা করি তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে, এই এক্সটা হলো তরঙ্গের মধ্যে অবস্থিত সুস্পন্দ বিন্দুর অবস্থান, এবং তার জন্য আমাদের সূত্রটা হবে x is equal to twice n lambda by 4। ল্যামডাটা কি?
উক্ত অগ্রগামী বা স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আর নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত x twice n plus 1 প্লাস lambda ওয়ান Lambda by ল্যামডা বাই ফোর। lambda by 4। এটা হলো তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে যেখানে দুইটা তরঙ্গ অগ্রগামী তরঙ্গ বিপরীত দিক থেকে এসে বিপরীত দিক থেকে এসে এটা হলো একত্রিত হবে। সুস্পন্দ বিন্দুর শর্ত আর এটা হলো নিস্পন্দ বিন্দুর শর্ত। নিস্পন্দ বিন্দুর শর্ত। দ্বিতীয় যে প্রক্রিয়াটা তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলন, অর্থাৎ এখানে আমার একটা মূল অগ্রগামী তরঙ্গ নিস্পন্দ আরেকটা থাকবে প্রতিফলিত অগ্রগামী তরঙ্গ। ওই ক্ষেত্রে দ্বিতীয়টা হলো সুস্পন্দ বিন্দুর শর্ত আর প্রথমটা হলো নিস্পন্দ বিন্দুর শর্ত। এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই এখন তোমরা পরীক্ষার সময় বুঝবে কিভাবে যে তোমাকে তো দেয়া থাকবে যে কোনো একটা তরঙ্গের একটা রাশিমালা যে তোমরা বের করো, স্থির তরঙ্গের সমীকরণটুকু বের করো বা এই জাতীয় কিছু একটা বের করো। ধরো একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেয়া আছে এখানে y = 100 sin pi t minus 5 pi x। এটা হলো একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এই কারণে বুঝবো যেহেতু আমাদের এখানে একটা x রাশি আছে, এক্স আছে। x আছে। এখন তোমাকে যদি বলা হয় যে এরকম আরেকটা তরঙ্গ মিলে যে তরঙ্গটা তৈরি হবে তাহলে সেই তরঙ্গের রাশিমালাটা তৈরি করো, তাহলে আমাদেরকে বুঝেই যাচ্ছে যে যেহেতু একই রকমের আরেকটা তরঙ্গের কথা উল্লেখ করছে এখানে তৈরি হবে কি একটা স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ যদি বলা হয় যে এই তরঙ্গটা প্রতিফলিত হয়ে বিপরীত দিকে এসে এই তরঙ্গের উপর পড়লে কি হবে বা কি সৃষ্টি হবে, তখন আমরা তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে যে প্রতিফলন সেটা আমরা ইউজ করব। আর যদি বলা হয় যে একই রকমের আরেকটা তরঙ্গ মাধ্যম থেকে এসে ওই তরঙ্গটার উপর এসে পড়লো, তখন আমরা কি ব্যবহার করব? তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে যে তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলন। সেই সূত্রটা। এখন ধরো এই সমীকরণটুকু দেওয়া হলো আর কিছুই বলা হলো না, একটা চিত্র দিয়ে দিল। চিত্রটা কিরকম যে এরকম একটা চিত্র দিল, বললো যে 1 নং তরঙ্গের সমীকরণ হলো এটা, 2 নং তরঙ্গ তার মতোই দেখতে। এখানে কি তৈরি হবে বা একই রকম কি হবে বোঝাই যাচ্ছে যে এটা একটা কি স্থির তরঙ্গ। তোমরা 10 স্থির মিনিট তরঙ্গ। একটু জয়েন করবে, 10 মিনিটের মধ্যেই কিন্তু আমারটা কমপ্লিট হয়েছে, মানে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, আবার একটু জয়েন করতে হবে। তরঙ্গ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কি করব। তাহলে এটা বোঝাচ্ছে এই চিত্রটা থেকে এটা কি তরঙ্গ বাহকের মুক্ত প্রান্ত না বদ্ধ প্রান্ত, এটা কিভাবে বুঝবে? এই যে দেখো এই যে দুইটা মাথা খোলা, এটা মুক্ত প্রান্ত। মুক্ত প্রান্ত। তখন আমরা এই সমীকরণটুকু নিব আর দ্বিতীয় সমীকরণটুকু নিব যা 600 pi t plus 5 pi x। যদি মনে করো এইভাবে চিত্রটা দিয়ে দিত তাহলে এটা কি বোঝাচ্ছে? তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলন। সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সমীকরণটুকু হতো এখানে একটা মাইনাস এখানে প্লাস, অর্থাৎ প্রতিফলিত অগ্রগামী তরঙ্গের সমীকরণটুকু সেটা হতো। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি স্যার। মানে চিত্রের সাহায্যেও কিন্তু আমরা বুঝতে পারি যেটা কি তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে নাকি তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে। আর কোনো কোশ্চেন যদি থাকে তোমাদের তাহলে একটু করো, ঝটপট করে ফেলো, আমরা 5 মিনিটের মধ্যে উত্তর দিব। আমি আবার রিপিট করবো দরকার হলে যদি বলো। এটাকে আমরা কি শিখতেছি? স্থির তরঙ্গ সৃষ্টির কৌশল এবং দুইভাবে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটি আমরা শিখতেছি। হ্যাঁ করবে। রিয়াদ আমার সাথে যুক্ত আছে, প্রশ্ন করতে পারো। মাসুম যুক্ত আছে, ইমা যুক্ত আছে, অনেকে যুক্ত আছে, তোমরা প্রশ্ন করো। মুক্ত প্রতিফলন পার্থক্য কিভাবে বলছেন চিত্রের মাধ্যমে? হ্যাঁ চিত্রের মাধ্যমে। এই যে বলছি যদি তোমার এই দুইটা রেখা না থাকে আর এই দুইটা প্রান্ত যদি থাকে তাহলে বুঝবো যেটা তরঙ্গের মুক্ত প্রান্তে প্রতিফলন। আর যদি তোমার এরকম দুটো রেখা দিয়ে দেয় তাহলে বুঝবো যে এটা তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলন। চিত্রটা দেখলে স্যার প্রতিফলক পৃষ্ঠ থাকলে না বদ্ধ প্রান্তে হবে যদি কোনো একটা প্রতিফলক পৃষ্ঠ থাকে সামনে? হ্যাঁ গুড। এই যে প্রতিফলক পৃষ্ঠ থেকে তারের ওই মাথাটাই তার তো যেতে পারতেছে না, সে আবার বিপরীত দিক থেকে ফিরে আসবে। তারটা তো আমাদের নির্দিষ্ট একটা অঞ্চলে বাধা না, কাজে তরঙ্গটা অগ্রসর হয়ে তারের মাথায় বাধা পেয়ে আবার আসবে, তখন হবে তরঙ্গ বাহকের
আর প্রান্তে প্রতিফলন। তাহলে মুক্ত প্রান্তে প্রতিফলন এবং বদ্ধ প্রান্তে প্রতিফলন, আশা করি প্রবলেম নাই। একটু খেয়াল রাখবে, আমাদের কিন্তু এই জাতীয় অঙ্ক অনেক হয়, অনেক প্র্যাকটিস করো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব এটাতে। দ্বিতীয়টা আমরা সালমানের প্রশ্নটা নিয়ে আলোচনা করব বিটের ক্ষেত্রে। তার আগে একটু বলেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এখানে, তাহলে একটু শেয়ার করতে পারেন। আমাদের হাতে খুব বেশি সময় নাই। একটু সরেন, কথা হবে আমার সাথে। করবে এগুলো, কোনো প্রবলেম এখানে? আমরা যা শিখলাম দুইটা পদ্ধতি, স্থির তরঙ্গের দুইটা সমীকরণ, একটা হলো সুস্পন্দ বিন্দুর শর্ত আর একটা হলো নিস্পন্দ বিন্দুর শর্ত। উভয় তরঙ্গের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটলো এটাতে। জি আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে তোমাদের কোনো প্রবলেম নেই। তাহলে এবার আসো, সালমান যে প্রশ্নটা করছিল সেটা, সালমানের প্রশ্নটা ছিল বিট নিয়ে, তাই না? বিট। সালমান প্রশ্নটা একটু আবার করো তুমি। স্যার লব্ধি শব্দ তরঙ্গের বিস্তার। হ্যাঁ, লব্ধি শব্দ তরঙ্গের বিস্তার। তার চেয়ে ইম্পর্টেন্ট যে আমরা যে প্রবল শব্দ শব্দ তরঙ্গের এবং বিস্তারটা নিঃশব্দ নিয়ে আলোচনা শুনি, স্যার। সেগুলো কিভাবে শুনি বা কখন শুনি, বিস্তার। তাই তো? বিট সৃষ্টির জন্য কিন্তু আমাদের কয়টা তরঙ্গ লাগবে? দুইটা অগ্রগামী তরঙ্গ লাগবে। এই দুইটা অগ্রগামী তরঙ্গের উপরিপাতনের মাধ্যমে আমরা একটা বিট পাবো, অর্থাৎ একটা লব্ধি তরঙ্গ পাবো, যেই তরঙ্গে কখনো প্রবল শব্দ দিবে এবং কখনো নিঃশব্দ দিবে। বিট তরঙ্গ, বিট সৃষ্টির জন্য আমার দুইটা অগ্রগামী শব্দ তরঙ্গের দরকার হবে, না তা না হলে তো প্রবল শব্দ বা নিঃশব্দ আমরা শুনতে পাবো না। এই দুইটা তরঙ্গ শুনতে পাবো না। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে বিট নিয়ে আলোচনা করছিলাম, তাহলে বিট খেয়াল রাখবে, বিটের ক্ষেত্রেও কিন্তু স্থির তরঙ্গের মতো আমার দুইটা অগ্রগামী তরঙ্গ লাগবে, তবে পার্থক্যটা হলো এখানে আমার দুইটা শব্দ তরঙ্গ লাগবে, শব্দ অগ্রগামী তরঙ্গ লাগবে। এই দুইটা তরঙ্গ যখন একই সাথে দুইটা উৎস থেকে উৎপন্ন হবে, তখন একে অপরের উপর আপতিত হয়ে উপরিপাতনের নিয়ম অনুযায়ী বিটটা সৃষ্টি হবে। তবে এই ক্ষেত্রে কিন্তু শব্দ তরঙ্গ দুইটা বিপরীত দিক থেকে আসতে হবে এমন কোনো কন্ডিশন নাই। তুমি পাশাপাশি দুইটা উৎস রাখো, উৎস দুইটাকে কাঁপাও, কাঁপাইলে দেখা যাবে যে দুইটা শব্দ তরঙ্গ তৈরি হচ্ছে এবং ওই দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের মধ্যে দিয়েই বিটের সৃষ্টি হয়। সহজ কথা হলো, বিট হলো একটা শব্দ যেটা কখনো প্রবল হবে, যেটা কখনো আবার নিঃশব্দ হবে। একটা উদাহরণ দাও তো নাফিস, উদাহরণ দাও নাফিস। বিট আমরা বাস্তব ক্ষেত্রে কখন দেখি? নাফিসকে বলছি, তুমি মিউট তুলে আমাকে উত্তরটা দাও। কে দিতে পারবে একটু উদাহরণ, যে বিট যে সৃষ্টি হয় সেটা আমরা আশেপাশে দেখতে পাই কিনা বা শুনতে পাই কিনা? স্বর্ণা পারবে? স্যার বিট সৃষ্টি হয় যেহেতু আমরা শুনতে পাই, যেমন মাইকের শব্দ অথবা আমরা কথা বললে যে ওটাও তো বিট সৃষ্টির মাধ্যমে। মাইকের শব্দটা কখন? আমি যখন একই সুরে গান গাইতে থাকবো তখন কি আমার প্রবল শব্দ আর নিঃশব্দ তৈরি হবে? নিঃশব্দ মানে কি সাউন্ডটা। বাস্তব উদাহরণটা হলো আমাদের হার্টবিট। হার্টবিটের যে শব্দটা ডিপ 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 এভাবে শব্দটা হয় না, নাকি ডিপ এভাবে শুনি আমরা? শব্দটা কিভাবে শুনি? একবার টিভিতে তো প্রায় দেখি আমরা, না টিভিতে দেখা যাচ্ছে যে নায়ক নায়িকা মারা যাচ্ছে, ক্যামেরা ফোকাস কোথায়? ওই যে অসিলোস্কোপে, ওখানে হার্টবিটটি একবার বাড়তেছে একবার কমতেছে, এবং শব্দটা কিরকম? ডিপ 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 এরকম। কন্টিনিউয়াস শব্দ না, কিন্তু এটা একটা উত্থান এবং পতন। ভালো করে খেয়াল রাখবে যে একবার শব্দটা উপরে, আরেকবার নিঃশব্দ, আবার পরক্ষণে একটা প্রবল শব্দ। এটা হলো এই হার্টবিট থেকেই কিন্তু বিট শব্দটার উৎপত্তি। অর্থাৎ হার্টবিট যেরকম একটা শব্দ করে, বাস্তব ক্ষেত্রে আমরা এরকম একটা শব্দ আমরা সৃষ্টি করতে পারি, যেটা এক মুহূর্তে প্রবল শব্দ আবার পর মুহূর্তে কি হবে? নিঃশব্দের সৃষ্টি করবে। আর একটা উদাহরণ হলো অ্যাম্বুলেন্সের শব্দটা। অ্যাম্বুলেন্সের শব্দটা দেখছো প্যাঁ প্যাঁ করে যায় না, নাকি একটা একদম প্যাঁ করতে থাকে? এটা
এই শব্দটা জি না। ঠিক একই ভাবে বিট সৃষ্টি করে, অর্থাৎ একবার প্রবল শব্দ, একবার নিম্ন শব্দ। এই যে শব্দের উত্থান নিঃশব্দ। এবং পতন, শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, এটাকে বলা হয় বিট। তো তার জন্য আমার দুইটা অগ্রগামী শব্দ তরঙ্গের দরকার হবে এবং তারা উপরিপাতনের নিয়ম অনুযায়ী বিট একে অপরের উপর আপতিত হয়ে বিটটা তৈরি করবে। এখন সালমানের যে প্রশ্নটা ছিল যে প্রবল শব্দ এবং নিঃশব্দ আমরা যে শুনতে পাবো, অর্থাৎ কিভাবে বুঝবো বা কোন সূত্রটা অবলম্বন করে আমরা এই ব্যাপারটা ধরতে পারবো, এটার ক্ষেত্রে একটু যদি সূত্রটুকু লিখি আমরা। প্রবল শব্দের ক্ষেত্রে এখানে তো সময় টি, টি ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই f1 মাইনাস f2। n ইজ ইকুয়াল টু হবে 0, 1, 2 এভাবে বাড়তে থাকবে। তাহলে nটা কি, n এর মান 0 থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা বৃদ্ধি করতে পারি। আর f1 এবং f2, f1 টা হলো একটা শব্দ তরঙ্গের কম্পাঙ্কের মান, f2 টা হলো আরেকটা শব্দ তরঙ্গের কম্পাঙ্কের মান, অর্থাৎ দুইটার বিয়োগফল। অবশ্যই বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করব। তাহলে ধরো আমরা যদি একটা বাস্তব ক্ষেত্রে বলি যে একটা উৎসের কম্পাঙ্ক, মানে একটা শব্দ তরঙ্গের কম্পাঙ্কের মান হলো 100 হার্জ, আরেকটা শব্দ তরঙ্গের কম্পাঙ্কের মান হলো 95 হার্জ। দুইটা শব্দ তরঙ্গকে একই সাথে সৃষ্টি করা হলো এবং তারা মাধ্যমের একই সাথে একই সরলরেখা বরাবর চলা শুরু করলো। অটোমেটিক্যালি তারা একে অপরের উপর আপতিত হয়ে কি তৈরি করবে, বিট তৈরি করবে। সেই ক্ষেত্রে f1 এর মানটা কত বসাবো আমরা, 100, আর f2 এর মানটা কত বসাবো, 95, ছোটটা 95। বিয়োগফলটা কত হবে, 95। 5। 5। প্রথম প্রবল শব্দ শোনার ক্ষেত্রে আমরা n ইজ ইকুয়াল টু, যেহেতু 0 থেকে স্টার্ট করব, আমরা বসাবো 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 95, 0/5 অর্থাৎ 0। অর্থাৎ স্টার্টিং সেকেন্ডেই সে একটা প্রবল শব্দ তৈরি করবে, একদম স্টার্টিং 0 সেকেন্ডে। 0 সেকেন্ড মানে কি, একদম স্টার্টিং যে সময়টা সেটা। তাহলে এবার আসলে দ্বিতীয় প্রবল শব্দটা তৈরি হবে কখন, সেই ক্ষেত্রে n এর মান বসাবো কত আমরা, 1, যেহেতু 0 পর কত 1, n এর মান 1 বসাবো। 1/5 ভাগ করলে কত আসবে, ক্যালকুলেটরে ভাগ করলে আসবে 0.2 সেকেন্ড। তাহলে দ্বিতীয় প্রবল শব্দ শোনার মুহূর্তটুকু বা সময়টুকু কততে শুনবো আমরা, 0.2 সেকেন্ড। তাহলে প্রথমটা শুনলাম, হ্যাঁ প্রথমটা শুনলাম আমরা কততম সেকেন্ডে, 0 সেকেন্ডে। দ্বিতীয়টা শুনলাম 0.2 সেকেন্ডে। তৃতীয়টার ক্ষেত্রে আমরা n এর মান বসাবো কত, 2/5 ক্যালকুলেটরে করলে কত আসবে, 0.4 এভাবে দেখা যাবে 0.2, 0.4, চতুর্থটা আসবে 0.6, তারপরেরটা আসবে 0.8। তাহলে দুইটা প্রবল শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান 0.2 সেকেন্ড। ক্লিয়ার এটা? এটা ঠিক আছে কিনা? খাওয়া দাওয়া পরে হবে, আগে আমার ক্লাস শুনতে হবে। তাহলে প্রথম, আমি আবারও রিপিট করছি, প্রথম প্রবল শব্দ শোনার মুহূর্তটুকু হলো 0 সেকেন্ড, দ্বিতীয় প্রবল শব্দ শোনার মুহূর্তটুকু হলো 2.2 সেকেন্ড, তৃতীয়টা হলো 0.4 সেকেন্ড, তারপরটা হলো 0.6 সেকেন্ড। এবং সেটা আমরা বের করলাম কিভাবে, সেটা হলো এই যে n বাই f1 মাইনাস f2 এই সূত্রটা দিয়ে। তাহলে দুইটা প্রবল শব্দ শোনার মুহূর্ত কিন্তু একই, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা প্রবল শব্দ শুনতে পাচ্ছি, আর সেই নির্দিষ্ট সময়ের অন্তরটা কতটুকু, 0.2 সেকেন্ড। ঠিক আছে এটা? আচ্ছা, এবার আসো নিঃশব্দের মুহূর্তগুলো কি। সূত্রটা হলো t is equal to 2n plus 1 divided by 2 f1 minus f2। অর্থাৎ এই সূত্রটা অবলম্বন দিয়ে আমরা নিঃশব্দের সময়গুলো আমরা খুব সহজেই বের করতে পারি। তাহলে প্রথম নিঃশব্দ সৃষ্টির ক্ষেত্রে n এর মানটা কত বসাবো,
0, n এর মানটা বসাবো 0, তাহলে 0 0 এটাকে চলে গেল, আর 2 তো থাকবেই। f1 মাইনাস f2 কত ছিল 5, তাহলে ইনটু 5 অর্থাৎ 1/10 মানে কত 0.1 সেকেন্ড। তাহলে প্রথম নিঃশব্দ সৃষ্টির মুহূর্তটুকু হলো 0.1 সেকেন্ড। দ্বিতীয় নিঃশব্দ সৃষ্টির মুহূর্তগুলো কত হবে? twice n plus 1 divided by 2 f1 minus f2। দ্বিতীয়টার ক্ষেত্রে n এর মান বসাবো আমরা 1 1 plus 1 divided by 2 f1 100 minus 95 1 by 0.5 রেজাল্টে আসবে 0.3 সেকেন্ড। দ্বিতীয় নিঃশব্দের মুহূর্তটুকু পাবো আমরা 0.3 সেকেন্ড। তৃতীয় নিঃশব্দের মুহূর্তটুকু পাবো আমরা 0.5 সেকেন্ড। এর পরেরটা পাবো 0.7 সেকেন্ড। তাহলে দেখো এখানেও দুইটা নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধান কত? ওই প্রবল শব্দের যে ব্যবধানটুকু ছিল একই, অর্থাৎ 0.2 সেকেন্ড। এই জিনিসটা নিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? ঠিক আছে, তাহলে প্রবল শব্দ, দুইটা প্রবল শব্দের যে মধ্যবর্তী সময় ব্যবধান, দুইটা নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধান হুবহু একই। তার মানে একটা প্রবল শব্দের পরেই একটা নিঃশব্দ আমরা পাবো। সেটা কিরকম দেখো, তারও একটা বাস্তব উদাহরণ দেই। আমরা যদি বলি যে পর্যায়ক্রমে বেজোড় সংখ্যাগুলো তোমরা লিখে যাও, তাহলে কিভাবে লিখবে? 1 3 5 7 9। এবার বললাম যে পর্যায়ক্রমে জোড় সংখ্যাগুলো লিখে যাও, 2 4 6 8 10। এখানে দেখো দুইটার ব্যবধান কত? 2। এখানে বিয়োগফল কত? 2। আবার এদিকে তাও 2, এদিকে তাও 2। তার মানে দুইটা বেজোড় সংখ্যার যে ব্যবধান, দুইটা জোড় সংখ্যার মধ্যবর্তী ব্যবধান একই। তাহলে আমরা লিখতে পারি না এভাবে 1 2 3 4 5 6 7, অর্থাৎ একটা বেজোড়ের পরে একটা জোড় সংখ্যা আসবে। ঠিক একইভাবে যেহেতু পরপর দুইটা নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধান আর দুইটা প্রবল শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান একই, তাহলে বোঝা গেল যে একটা প্রবল শব্দের পরেই একটা নিঃশব্দ, আবার নিঃশব্দের পরে কি তৈরি হবে? একটা প্রবল শব্দ। এভাবে পর্যায়ক্রমে ওই যে অ্যাম্বুলেন্সের শব্দটার মতো পর্যায়ক্রমে প্রবল শব্দ নিঃশব্দ, প্রবল শব্দ নিঃশব্দ বা হার্টবিটের মতো তৈরি হতে থাকবে, এবং এই প্রক্রিয়াটাই হলো বিট। এবার সালমান বলো, তোমার প্রবলেমটুকু একটু ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আর কারো কোনো বিট নিয়ে কোশ্চেন আছে কিনা সেটা একটু করতে পারো, বা অন্য কোনো কিছু জানার আছে কিনা এই তরঙ্গ অধ্যায়টাকে নিয়ে? তাহলে আমরা আজকে এতটুকুতেই ক্লাসটা আমরা সীমাবদ্ধ রাখবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেগুলো আমাকে জানাবে, আমার হোয়াটসঅ্যাপ আইডি নাম্বার তো তোমাদের কাছে আছেই, ওখানে জানাবে। তো আশা করি ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আর কি। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।